সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাংলা ছোট গল্প ২-এর ক্লাসে সুবোধ ঘোষের ছোট গল্প পড়ছিলাম। গত কয়েকটা ক্লাসে আমরা সুবোধ ঘোষের কয়েকটা ছোট গল্প নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসেও সুবোধ ঘোষের ছোট গল্প নিয়ে আরও কিছু কথা বলবো। সুবোধ ঘোষের যে দুটি গল্প নিয়ে আমি কথা বলেছি তার মধ্যে একটি ছিল ফসিল আর অন্যটি ছিল গোত্রান্তর। তো দুটি গল্পে আলোচনা করতে গিয়ে আমি মূলত যে বিষয়টির উপর গুরুত্ব দিয়েছিলাম বা বলেছিলাম যে সুবোধ ঘোষ হচ্ছে মধ্যবিত্তের যে অপরিবর্তনীয় বা তাদের যে বাস্তবিক যে অবস্থা, সে বাস্তবিক অবস্থার এক ধরনের কি স্বচ্ছ রূপায়ণ এবং সুন্দর উপস্থাপনা সুবোধ ঘোষের ছোট গল্পে আমরা দেখি। যে মধ্যবিত্তের মানুষের যে গঠন, তাদের যে পতন এবং সাময়িক উত্থান এবং যে পতন, এগুলোর সাথে মিলায় যে পারিপার্শ্বিক যে অবস্থা, সে অবস্থায় তারা যে অপরিবর্তনীয় থেকে যায়। গোত্র অন্তরের যে চেষ্টা করা, যে নিম্ন স্তরের মানুষের স্তরে নেমে গিয়ে তাদেরকে সাহায্য করা বা তাদেরকে তাদের অবস্থার উন্নতি ঘটানোর জন্য যে চিন্তা, যে ভাবনা বা যে প্রক্রিয়া তারা নিতে চায়, সেটাতে আসলে তারা কতখানি সফল হয় বা কেন সফল হয় না, বা তাদের ব্যর্থতাটা কতখানি, ইত্যাদি নিয়ে আমরা কথা বলেছিলাম এর আগে দুটি গল্পে। আমরা আজকে সুবোধ ঘোষের গল্পে আর একটা জায়গা নিয়ে কথা বলবো, যে সুবোধ ঘোষের গল্পে শুরু করেন কিভাবে। হ্যাঁ, একটা খুব মজার যে কেমন করে গল্পে ঢুকেন সুবোধ ঘোষ, যে এত সুন্দর, এত স্মুথ হচ্ছে যে একটা গল্পের শুরু হয়, এক একটা গল্প যে মানে মুগ্ধকর। যেমন আমরা একটা তার কয়েকটি গল্প আমরা খেয়াল করি যে অযান্ত্রিক যে গল্প, সেখানে অযান্ত্রিক। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে সুবোধ ঘোষের গল্পের নামকরণে আমরা দেখব যে নামকরণের একটা বিশেষত্ব, একটা বিশেষ একটা ব্যাপার কিছু সুবোধ ঘোষের গল্পে থাকবে, যে আমরা নামকরণ থেকে কিছুটা আন্দাজ করতে পারবো গল্প সম্পর্কে। আমরা যে অযান্ত্রিক ছোট গল্প, এখানে আমরা দেখব যে মানে অযান্ত্রিক, হ্যাঁ, মানে যন্ত্র বা যান্ত্রিক, তার সাথে শব্দটা যোগ হয়ে যেটা হয়ে উঠছে সেটা হচ্ছে কি, মানে ঠিক বিষয়টা অযান্ত্রিক না, যন্ত্র না। সেটা হচ্ছে যে গল্পটা শুরু হচ্ছে এরকম, যে বিমলের একগুঁয়েমি এই যেমন অব্যয়, তেমনি অক্ষয় তার ওই ট্যাক্সিটার পরমায়ু। সাবেক আমলের একটা ফোর্ড, প্রাগৈতিহাসিক গঠন, সর্বাঙ্গে একটা কদর্য দীনতার ছাপ। এটা গেল একটা। আমরা যদি পরের গল্পে যাই, ফসিল গল্পে আমরা দেখব যে নেটিভ স্টেট অঞ্জনগড়, আয়তন কাটায় কাটায় 68.5 বর্গ মাইল, তবু নেটিভ স্টেট, বাঘের বাচ্চা বাঘই। আমরা ফসিল আমরা জানি যে বহু বছর, বহু হাজার লক্ষ বছর ধরে কোনো প্রত্নবস্তু বা মানুষ বা জীবজন্তু বা গাছপালা কখনো নানান প্রাকৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে বহু বছর মৃত্তিকা সংলগ্ন হয়ে যে বা পাথুরে পাহাড় বা এর মধ্যে আটকা পড়ে থাকার পরে তারা বহু বছর পরে যখন দেখা যায় যে নানা ধরনের রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়ায় ওইটা অবিকৃতভাবে, খানিকটা অবিকৃতভাবেই ওটা হচ্ছে সংরক্ষিত থাকে, ওই অবস্থাটাকেই কি বলা হয় যে ফসিল। তো সেখানে সেই গল্পটা শুরু হলো যেভাবে, যে নেটিভ স্টেট অঞ্জনগড়, আয়তনে কাটা কাটা 68.5 বর্গ মাইল, তবু নেটিভ স্টেট, বাঘের বাচ্চা বাঘই। এই যে এটা খুব সাধারণ একটা মানে কি বাক্য, কিন্তু গল্পের একটা মানে মাঝে যা বা একটা ধারণা দিয়ে গল্পটা আসলে শুরু হচ্ছে। আমরা এরপরে আরও একটি গল্প দেখি, যে সুন্দরম গল্প। সুন্দরমে বলছে যে সমস্যাটা হলো সুকুমারের বিয়ে। হ্যাঁ, কি এমন সমস্যা? শুধু মনোমতো পাত্রী ঠিক করে শুভলগ্নের শাস্ত্রীয় মতে উদ্বাহ কার্য সমাধা করে দেওয়া, মানুষের একটা জৈব সংস্কারকে সংসারে পত্তন করে দেওয়া। আমরা দেখলাম যে এখানেও ওই খুব সাধারণ একটা শুরু। আবার যদি আমরা গোত্রান্তর গল্পে যাই, সেখানেও আমরা দেখব যে মকদপুর, কাঁচা সড়কের উপর এই তো একটা জরাজীর্ণ বাড়ি, খোলা চালের পুরানো বাঁশের ঠাট
থেকে ঘুণের ধুলো ঝরে পড়ে, 3 বছর পলেস্তারা পড়েনি, ঘরে একপাল মানুষ, বাচ্চা কাচ্চা, ছেঁড়া কাঁথা আর নোংরা লেপ্তশোকের জঞ্জল, এই তো সঞ্জয়ের সুইট হোম। মানে খুব সরল সাধারণ একটা বাক্য, কিন্তু এবং সাধারণ বর্ণনা, খুব সাধারণভাবে বলা, এই দিয়ে গল্পটা শুরু হচ্ছে। হ্যাঁ, তো এরকমভাবে আমরা প্রচুর উদাহরণ পাবো যে যেখানে গল্পের জগৎটাই হচ্ছে তৈরি হচ্ছে একটা নিতান্ত মামুলি একটা সংবাদ দিয়ে, এবং সেই দেওয়া সংবাদের উপর ভিত্তি করে আরও খানিকটা এগিয়ে গেলে আরও কিছু সংবাদ পাওয়া যাবে, আরও কিছু এগিয়ে গেলে আরও কিছু কথা পাওয়া যাবে, এবং এভাবে এভাবে আসলে গল্পের প্লটটা তৈরি হচ্ছে সুবোধ ঘোষের গল্পে। এবং আমরা আরেকটা জিনিস খেয়াল করবো যে সুবোধ ঘোষের যে জ্ঞাপিত সংবাদ, তার আবহে যে গল্পের প্লটটা তৈরি হচ্ছে, সেই প্লটে সাধারণত মানুষ যিনি থাকেন, সাধারণত অনেক গল্প আছে যেখানে একজন একক মানুষের গল্প। যেমন আমরা যদি ফসিল গল্প দেখি, তাহলে সেখানে আমরা দেখব যে সম্মিলিত একটা মানুষের অনেক মানুষের চেষ্টা বা অনেকের গল্প। কিন্তু আমরা যদি সুন্দরম, তারপর আমরা যদি পরশুরামের কুঠার, আমরা যদি গোত্রান্তরের গল্পগুলো দেখি, তাহলে আমরা দেখব যে গল্পগুলা বিশেষভাবে একজন মানুষ, হ্যাঁ, একজন মানুষ, এবং সেই একজন মানুষের গল্প দিয়েই আসলে গল্প চলছে। যেটা অযান্ত্রিকে বিমলের গাড়ির উপরে যে ভালোবাসা বা তার সাথে গাড়ির যে সম্পর্ক তার মনোজগতে তৈরি হয়েছে, সেটা নিয়েই যেমন অযান্ত্রিকের গল্প, একইভাবে সুন্দরমের কৈলাসবাবুর গল্প হচ্ছে সুন্দরম একক ভাবেই তারই গল্প। এবং গোত্রান্তর গল্পে আমরা দেখব যে ওখানেও ওই সঞ্জয়ের গল্পই আসলে গোত্রান্তর গল্প। তো সুবোধ ঘোষের এই যে ব্যক্তি মানুষ এবং একক ব্যক্তির মানুষ গঠন বলি, আর একক ব্যক্তি প্রতিষ্ঠার যে ব্যাপার, সেখানে ব্যক্তির যে মানুষ বিবর্তনের ছবি, সেই ছবিকে তিনি আনেন। হ্যাঁ, স্তরে স্তরে সেই ব্যক্তির মানসিক বিবর্তনের ছবিকে তিনি একটার পর একটা কি বর্ণনা সাপেক্ষে তিনি উপস্থাপনের চেষ্টা করেন। এবং এখানে করতে গিয়ে দেখা যায় যে গোত্রান্তরের সঞ্জয় কিংবা সুন্দরমের সুকুমার উভয়েরই মন মানসিকতা এমন স্তরে নিজেদের নিয়ে যায় যেখানে তাদের অচেনা লাগে, অথচ সেই পরিবর্তিত মানুষের কথাই গল্পের মূল টান। গল্পের শুরুতে আপাত নিরীহ সংবাদে পরত খুলতে খুলতে গল্পকার পাঠককে নিয়ে যান। যেটা আমরা বলছিলাম যে গল্পের শুরু হচ্ছে খুব সাধারণ একটা মানে অনাড়ম্বর একটা শুরু, কিন্তু পরতে পরতে গল্পের যে কাহিনী, সেটা বলার মধ্য দিয়ে গল্পটা আসলে এগিয়ে যাচ্ছে, এবং খুব সাধারণ এবং নিরীহ কথা দিয়েই হচ্ছে গল্পটা আগাচ্ছে। এর মধ্যে বিশেষভাবে কিছু নেই বলে কখনো মনে হতে পারে, কিন্তু আমরা দেখব যে ক্রমশ গল্পের জাল আসলে এর মাধ্যমেই বোনা হয়ে যাচ্ছে। আমরা যদি পরশুরামের কুঠার গল্পটা দেখি, যে চারিদিকের কোয়ালেরিগুলি সুদিন পড়ছে, বাজার বস্তি বাড়ছে, নিত্য নতুন কুলি, কারিগর, কেরানি ও দোকানির ভিড়ে নয়াবাদ যেন গেজে উঠছে। নয়াবাদকে তাই আর শুধু বাজার বলা যায় না, শুধু একটা থানা দিয়ে আর সামলে রাখা সম্ভব নয়। একজন সাব ডিভিশনাল অফিসারকে আদালত দিয়ে বসাতে হলো নয়াবাদে, সেই থেকে নয়াবাদ মহকুমা। এই যে গল্পের খুব মানে সাধারণ তথ্য বা ছোট বাক্য, হ্যাঁ, খুব সিম্পল কথা দিয়ে যে বলার গল্পের জাল বেছানোর চেষ্টা, সেটা শেষ পর্যন্ত গিয়ে একটা ক্লাইম্যাক্সে গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং একটা ক্লাইম্যাক্সে গিয়ে পৌঁছে দিচ্ছে। আমরা দেখব যে সুবোধ ঘোষ যে গল্প শুরু করেন কিভাবে, এই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা প্রথমে যেটা বলবো যে তিনি একটি কাজ করেন, যেটি একটি কাজের কথা আমরা শুরুতে বলি, সেটা গল্পের শুরুতে সরবরাহ করা সংবাদ অথবা তথ্য যা অন্য গল্প বা আসলে গল্পের ক্লাইম্যাক্সের মূল সূত্র, সেটাকে দিয়ে তিনি শুরু করেন। এবং এক্ষেত্রে তিনি কি করেন, পাঠককে তীব্রভাবে আকর্ষণ করে তার বলার যে ভঙ্গি, সেটা কারণ বাক্যগুলা যেমন নুড়ি পাথর গড়িয়ে গড়িয়ে যায়, ওরকমভাবে সুবোধ ঘোষের আমি বলছিলাম যে ছোট ছোট যে বাক্যে গল্প এর বয়ান তৈরি করা, সেটা হচ্ছে যে বাক্যগুলি গড়াতে গড়াতে এগোতে এগোতে
এবং শেষমেশ ওই সংবাদ এবং ওই তথ্যটিকে আসলে একটা বৃহত্তর প্রেক্ষাপটে স্থাপন করেন। মানে গল্পের শুরুতে অনেক সময় আন্দাজ করা যাবে না যে গল্প আসলে শেষমেশ কোথায় নিয়ে গিয়ে আমাদেরকে ফেলবে, বা কি হতে যাচ্ছে, যে প্রথাগত কি হতে যাচ্ছে, প্রথাগত আমরা যে একটা সমাপ্তি চিন্তা করতে পারি, অনেক সময় সুবোধ ঘোষের গল্পের ক্ষেত্রে আমরা আমাদের ঠিক কমন পড়বে না। তো আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে সুবোধ ঘোষের গল্প মানে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সুবোধ ঘোষের একটা কাজ করে থাকেন, যেটা হচ্ছে যে প্রেক্ষিত বা পরিবেশ বা আবহ জালের মতো বিস্তার করে দেন প্রথমত। সেটা অবশ্যই সেটা বর্ণনার মধ্য দিয়ে, ছোট গল্পের বর্ণনার মধ্য দিয়ে, নিখুঁত বর্ণনার মধ্য দিয়ে তিনি কি করেন যে একটা পরিপ্রেক্ষিত বা পরিবেশ বা আবহ উনি তৈরি করেন। তারপরে সেখানে যেভাবে ওই যে আমরা জাল ফেলা হয়, প্রথমে ছুঁড়ে ফেলা হয়, চারিদিকে ছড়িয়ে যায়, তারপরে সেখানে সেই জালে অনেক কিছু কি আটকা পড়ে যায়, তারপর জালটাকে যখন খুব সামান্য হাতে বা খুব মৃদু হাতে যেটা টেনে তোলা হয়, তখন দেখা যায় যে অনেক কিছু ওটাতে ধরা পড়েছে, জালে বিস্তার করা জালে আটকে উঠে এসেছে। ওরকমভাবে সুবোধ ঘোষের গল্পে আমরা দেখব যে সুবোধ ঘোষ এভাবে পরিবেশ বা পরিপ্রেক্ষিত বা আবহ জালের মতো বিস্তার করে ছড়িয়ে দেন, এবং সেই জালের বিস্তারের মধ্যে যখন তিনি শেষ পর্যন্ত টেনে তুলে নিয়ে আসেন, তখন দেখা যায় যে যে সমস্ত ঘটনা, পরিপ্রেক্ষিত, পরিবেশ বা সময়ের কথা চলে এসছে, সেই পরিপ্রেক্ষিত, সময় বা সমাজে যে ব্যক্তি মানুষেরা থাকে, সেই ব্যক্তি মানুষেরা তাদের মানে কি জীবন্ত, তাই না, জীবন, সেই জীবন হচ্ছে যে মণিমুক্তর মতো। হ্যাঁ, মানে মণিমুক্ত বলতে এখানে হচ্ছে মূল্যবান, মহামূল্যবান হচ্ছে বস্তু সম্পদকে তিনি আসলে এই জালের বিস্তার দিয়ে টেনে তুলে নিয়ে আসেন। এবং এই বিস্তার কখনো আমরা দেখব যে ইতিহাসের পটে, কখনো অতীত জীবন অভিজ্ঞতায়, যেমন ফসিল, হ্যাঁ, অঞ্জনগড়ের কথা যখন বলতে যাচ্ছেন, তখন উনি পুরা অতীতকালের বর্ণনায় উনি বলছেন। এবং চতুর্থ পানিপথের যুদ্ধ, বা আমরা যদি গোত্রান্তরের কথা বলি সেখানে, বা আমরা যদি পরশুরামের কুঠারের গল্প দেখি, সেখানেও আমরা দেখব যে অতীতকালের প্রেক্ষিতে বা প্রেক্ষাপটে ঘটনার জাল বিস্তার করেছেন, এবং সেই জালকে উনি টেনে নিয়ে আসছেন, এবং সেই গল্পে উনি আমাদের শোনাচ্ছেন। এবং এটা করতে গিয়ে সুবোধ ঘোষ যেটা করলেন, যে আমি শুরুতেই বললাম যেটা, যে নামকরণের যে এক ধরনের প্রতীকায়িত করার যে চেষ্টা নামকরণের ক্ষেত্রে, সেটা করতে গিয়ে কি হচ্ছে যে মূল ভাববস্তু ওর একটা ইশারা এই নামকরণে আসলে থেকে যাচ্ছে, এবং পরিবেশ পরিস্থিতি মানে যে অনন্য কৌশল তিনি প্রয়োগ করছেন গল্পকার, সেটা অতীতের ইতিহাস পট অথবা পরিবেশ পরিস্থিতির পট পরিবর্তনের প্রেক্ষিতে বিকল্প মানবিক মূল্যবোধের গল্প হয়ে উঠছে আসলে সেগুলো। হ্যাঁ, মানে যে সময়ের বা পরিবেশ পরিস্থিতির কথাই তিনি বলছেন, সেগুলো শেষ পর্যন্ত মানুষের গল্প, এবং মানুষের যে মানবীয় গুণ, বৈশিষ্ট্য এবং যে মূল্যবোধ, সেই মানবিক মূল্যবোধের গল্প আসলে সুবোধ ঘোষ আমাদের শোনাতে চান। এবং আমরা দেখব যে এই গল্পে যে অবস্থা, সময়, প্রেক্ষাপট, তার মধ্যে কি হচ্ছে যে এক ধরনের নাটকীয় ব্যষ্টির অবক্ষয় ধীরে ধীরে গল্পগুলির মধ্যে স্পষ্ট হয়, এবং তিনি এই ঘটনাগুলো এমনভাবে, গল্পে সাজানো ঘটনাগুলো একটার পর এমনভাবে আসে, সাধারণত যেটা নাটকের ক্ষেত্রে হয়, যে মুহূর্তের জন্য যেটা প্রয়োজনীয় সেরকম একটা কিছু এসে উপস্থিত হয়। মানে ব্যাপারটা একটু উপস্থাপনের যে 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 বিস্তীর্ণ বিপুল যে বিষয়বস্তুর যে ভূমিকা, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে নাটকীয়ভাবে, আকস্মিকভাবে সেটা এসে উপস্থিত হয়, এবং ধীরে ধীরে গল্প এগিয়ে যায়, এবং গল্প একটা সুস্পষ্ট আকার ধারণ করে। মানে লেখক আসলে কি বলতে চাচ্ছেন আমরা সেই মুহূর্তে বুঝতে পারি। মানে গল্পের শুরুটা এবং তার যে
ক্রমশ পরিণতির দিকে এগিয়ে যাও, যত ক্রমশ পরিণতির দিকে এগোই, গল্প তত বেশি পাঠকের কাছে স্পষ্ট হয়ে ওঠে। এবং এই গল্পগুলাকে জন্য তিনি যেটা করে থাকেন, যে আমরা বলছিলাম যে ইতিহাসের প্রেক্ষাপটে কখনো কখনো ভূগোল, এগুলো তার প্রিয় অনুষঙ্গ, সেই জায়গাতে তিনি গল্পগুলোকে ছড়িয়ে দেন। কখনো এটা আঞ্চলিকতা, কখনো সামাজিক রাজনৈতিক বাস্তবতাও কখনো কখনো এই সমস্ত গল্পে এই জন্য প্রকট হয়ে ওঠে। এবং একটা যেটা হয় যে এই গল্পগুলোর প্রেক্ষাপট অপেক্ষাকৃত নির্দিষ্টতার লক্ষণাক্রান্ত হওয়ার ফলে পাঠকের সজ্ঞান প্রতিক্রিয়ায় গল্পগুলোর পরিণতিকে বহুমাত্রিক করে তোলে। এটা আমি একটু বলি যে যেটা হয় যে গল্পগুলোর যে প্রেক্ষাপট এমন একটা নির্দেশনা দেয় যে ক্রমশ নির্দেশনা রেখে ক্রমশ এগিয়ে যায়, যেখানে বোঝা যায় যে কোনো একটা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, বা সেখানে কোনো একটা পরিণতি স্পষ্ট হবে এরকম মনে হয়। এবং দেখা যায় যে যে পরিণতি বা যে অবস্থায় শেষ পর্যন্ত গল্পগুলো গিয়ে পৌঁছে, সেখানে পাঠকের যে সজ্ঞান উপস্থিতি, পাঠক নিজেকে সেই গল্পের প্রেক্ষাপটে বা গল্পের সাথে নিজের জীবনের গল্প বা নিজেকে এটার সাথে এক ধরনের রিলেট করা বা একটা সম্পর্ক যুক্ত করার একটা ব্যাপার হয়ে ওঠে। তো সুবোধ ঘোষের গল্পের এ পর্যায়ে আমরা বলি যে সুবোধ ঘোষের গল্পে এই যে ব্যাপক বিস্তার বিস্তৃতি বা মানুষের জীবন, মানবিকতা বা বিভিন্নভাবে দেখার যে ব্যাপার, এটা আসলে সুবোধ ঘোষের তার যে বিচিত্র জীবন জীবিকা বা জীবনযাপন, এই যে অভিজ্ঞতার ভাণ্ডার, আমরা প্রথম ক্লাসও বলেছিলাম, সেটা হচ্ছে যে তাকে আসলে সমৃদ্ধ করেছিল। মানে বিস্তৃত দীর্ঘ সময় বিভিন্ন স্তরের মানুষ তিনি দেখেছেন, উঠেছেন। এমনও কোনো কাজ নাই যে তিনি আসলে করেননি টিকে থাকার জন্য। তো সেই বিস্তৃত জীবনের পরে উনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতার কথা আসলে আমরা তার গল্পে দেখব। এবং শেষ জীবন পর্যন্ত যে তিনি সংবাদপত্রের সাময়িকী দপ্তরে নিয়মিত গল্প লেখার যে যান্ত্রিকতাকে পেশার কারণে স্বীকার করেছিলেন, সেখানে তিনি যন্ত্রণা, ব্যর্থতা, অভিজ্ঞতা, সর্বোপরি অস্বীকৃতির বিষয়ক অনুভবের বর্ণনাগুলি সবচেয়ে উজ্জ্বল স্মারক তার গল্পগুলি। এটাই যে আমরা আসলে কি দেখি যে লেখক হচ্ছে যে সুলেখক তিনি হন, যিনি যার গল্পে উপন্যাসে বা যার লেখাই হচ্ছে যে কি মানে বাস্তব জীবন, মানে বাস্তবতা থেকে শত হস্ত দূরে থেকে আসলে গল্প কতখানি গল্প হয়ে ওঠে। গল্প যদি আমাদের কাছে বিশ্বাসযোগ্য না হয়, তাহলে আসলে সে গল্প আমাদের কাছে কতখানি দাগ কাটে আমাদের মনে, সেটা একটা সন্দেহ থেকে যায়।